পরিসংখ্যানটা অনেকদিন পরে শুরু করব। তো আমাদের পরিসংখ্যানে তোমাদের পড়ানো হয়েছিল প্রথম অধ্যায়টা, এটা কিন্তু ২ বার পড়ানো হয়েছে। তো এই প্রথম অধ্যায়ের ভিতর থেকে কিন্তু ২ টা প্রশ্ন তোমাদের আসবে। এই প্রথম অধ্যায়টা ভালো করে করতে হবে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে ওই পাশে যে দ্বিপদী, পরিমিত, পৈশ ওগুলা থেকে একটা আসে। ক্লাসিক্যাল পার্ট থেকে আমাদের বল তাসের যে অঙ্কগুলো আছে, বা বিশেষ করে বল তাসের থেকে এখান থেকে তাসের অঙ্কটা যদিও কখনো আসে না, মাঝে মাঝে বলের অঙ্কটা আসে। আর স্নাতকের যে অঙ্ক আছে ২টা, ওই স্নাতকের অঙ্কটা মাঝে মাঝে আসে। আর হচ্ছে মুদ্রার অঙ্ক আসে ওখান থেকে। আর গাণিতিক প্রত্যাশার কিছু অঙ্ক আছে, ওই যে ইএক্স বের করো, ভিএক্স বের করো, এই টাইপের সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন একটা আসবে। আর এখানে কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো আসবে। ওই প্রমাণগুলো একসাথে আমি আলাদা করেও তোমাদের করাবো আবার। প্রমাণগুলো আসবে প্লাস এই যে দ্বিপদী, পরিমিত, বৈশ্য ওই পার্টটা থেকে আলাদা, কারণ দ্বিপদী বিন্যাসের মধ্যে প্রমাণ আছে, পৈশ্য বিন্যাসে প্রমাণ আছে, এগুলো মিলে আসে। তারপর হচ্ছে পরিমিত বিন্যাস থেকে ম্যাথ আসে। তো প্রথম অধ্যায় থেকে ২টা প্রশ্ন কিন্তু চলে আসবে এখান থেকে। প্রায় ১৬ ৩২ মার্কের প্রশ্ন তোমরা এখান থেকে পাইবা। তারপরে তোমাদের যে তৃতীয় অধ্যায়টা করাইলাম, প্রতি বছরই ওখান থেকে একটা না একটা প্রশ্ন ধরেই। যদি প্রশ্ন উল্টাপাল্টা করে তখন তো আর আমাদের হাতে কিছু নাই। তো তৃতীয় অধ্যায়টা থেকেও প্রতি বছর একটা আসে। আর হচ্ছে কালীন সারি তোমাদের, আমি প্রথম তো বইটা পুরাটা তো শেষ হইছি, তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই এই কয়টা আবার পড়ানো হয়েছে। আমি আজকে একটু আবার কালীন সারি থেকে শুরু করব। যা মানে আগে হচ্ছে যেগুলা থেকে প্রশ্ন আসেই ওগুলো একটু ভালো করে শেষ করতে চাচ্ছি। এই ৪টা অধ্যায় যারা ভালো করে পড়বা, এই ৪টা অধ্যায় থেকে মোটামুটি তোমরা ৩টা অধ্যায়, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় আর হচ্ছে সপ্তম অধ্যায়, এই এই কয়েকটা অধ্যায় থেকে তোমরা যদি ভালো করে পড়ো, এই কয়টা অধ্যায় থেকে কিন্তু ৪টা প্রশ্নের অ্যান্সার মোটামুটি দেয়া যায়। মানে এটা বিগত সালে বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা পেলাম। এখন প্রশ্ন যদি উল্টাপাল্টা করে তখন তো আর কিছু বলা যায় না। আর ঢাকা ইউনিভার্সিটির এটা একটা রোগ আছে, যেমন আজকে সেকেন্ড ইয়ারের যে ম্যাথ পরীক্ষা গেছে, মানে এত এরকম ইজি মনে হয় এত বছরে কখনো হয়নি। মানে আজকে ম্যাথ প্রশ্ন যে ইজি হয়েছে সবগুলা ছোট ছোট। আর ২-৩টা অধ্যায়, মানে আমি ৩টা অধ্যায় করে করাইছি, যাদের ওই যে ফেল টেল ছিল ২-৩টা অধ্যায় করে করাইছি, ওগুলা থেকেই ৪টা ৫টা প্রশ্ন চলে আসছে। মানে ৩টা অধ্যায় থেকে ৪.৫টা প্রশ্ন আসছে, আর কি লাগে। তো এরকম যদি হয়ে যায় তাহলে তো লাখ। আবার যদি আবার দেখা যায় যে মাঝে মাঝে এমন প্রশ্ন করে যখন ধরতেই টাফ হয়ে যায়। তো মোটামুটি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, তোমার এই ৩টা অধ্যায় যদি পড়ো ভালো করে, এখান থেকে ৪টা প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যায়। আর আমরা জাস্ট রিস্ক মুক্ত থাকার জন্য যে বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো থেকে কিছুটা দেখাই দিই। তো তোমাদের মূল সাজেশনই থাকবে ঢাকা ইউনিভার্সিটি বা ন্যাশনাল যেটাই হোক, তোমাদের মূল সাজেশনই হচ্ছে সবার আগে এই ৩টা অধ্যায় ভালো করে শেষ করবো, একদম খুঁটিনাটি সব। এই ৩টা অধ্যায়ের মধ্যে থেকে একটা থিওরিও যাতে বাদ না থাকে, একটা প্রমাণও যাতে বাদ না থাকে। মানে মোট কথা হচ্ছে এই ৩টা অধ্যায় থেকে প্রশ্ন আসলে সেটা দিতেই হবে, সেটা যত কঠিন করুক এই ৩টা অধ্যায় থেকে, সেটা পারতেই হবে। এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো কালীন সারি থেকে আমরা একটু আজকে দেখব। কালীন সারির ভিতরে আমাদের এখানে প্রশ্ন আছে, কালীন সারি কাকে বলে, এই যেখানে দেয়া আছে এগুলো একটু পড়বা তোমরা। কালীন সারি কাকে বলে ৭.১-এ দেয়া আছে। কালীন সারির উপাদান দেয়া আছে ৭.২-এ, এখান থেকে দিবে দুটি কালীন সারির ২টি উপাদানের ব্যাখ্যা দাও, এরকম কিন্তু দিতে পারে। তারপরে তোমার এখানে কালীন সারির যে গুরুত্ব কাকে বলে ৭.৪-এ দেয়া আছে, এগুলো একটু পড়বা। তারপর এই যে ৭.৫-এ দেয়া আছে কালিক গতিরেখা বা প্রবণতার পদ্ধতি, এই ৪টা পদ্ধতি দিয়েই আমাদের ম্যাথ। তারপর এই ৪টা পদ্ধতির ভিতরে এটাই মাঝে মাঝে এটা বলে যে কালিক গতিরেখা বা প্রবণতা রেখার ২টি পদ্ধতি আলোচনা করো। থিওরি কিন্তু আসে, ২টা পদ্ধতি আলোচনা করো। তোমরা একটু পদ্ধতি, যেহেতু এখানে চার্টগুলো দিয়ে আমরা ম্যাথ করব, পদ্ধতিগুলো একটু সংজ্ঞাটা একটু মনে রাখবা। আর ম্যাথ তোমরা নিজেরা ধরেই ম্যাথটা হচ্ছে সমাধান করতে পারবা। এখানে আমাদের ৪টা পদ্ধতি আছে। একটা হচ্ছে মুক্তহস্ত রেখা পদ্ধতি, আধাকর পদ্ধতি, চলমান কর, আর একটা হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি। এর ভিতরে মুক্তহস্ত আর আধাকর এগুলা আসে না, খুব কম আসে। মানে খুব কম আসে বলতে এগুলো আমি কখনো আসতে দেখিনি, তারপর আমরা করাই যাতে সমস্যা না হয়। তো আমাদের এখানে চলমান গড় আর ন্যূনতম বর্গ পদ্ধতি, এই ২টা থেকেই প্রশ্ন আসবে। আর ন্যূনতম বর্গ পদ্ধতিটা এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট। এই কালীন সারির আমাদের যে ম্যাথগুলো আছে সব মূলত এই ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যেই সবগুলা চলে আসে। তো আমরা একটু শুরু করি মুক্ত হস্ত থেকে, যদিও এগুলো তোমাদের করানো হয়েছে, তোমরা পারো। তারপর আমি জাস্ট একটু দেখায় যাই। মুক্ত হস্ত রেখা পদ্ধতি। আর কালীন সারি মানে হচ্ছে
সাল অনুপাতে কিছু মান সাজানো থাকে, সেটা হচ্ছে কালীন সারি। যেমন আমার এখানে আমি একটা উৎপাদন প্রতিষ্ঠান যদি দেই, তাহলে আমি ওখানে কিছু মান আমি লিখে রাখি। ধরো আমার কয় টাকা আয় হচ্ছে, কয় টাকা ব্যয় হচ্ছে। আমি প্রথমে হচ্ছে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন লিখি। তারপরে ওইটা আমি আবার মাস, 1 মাস পরে, হয়তো 1 সপ্তাহ পরে আমি হিসাবটা করতে পারি, আবার 1 মাস পরে হিসাব করতে পারি। ওইটাকে আমি আবার প্রত্যেক বছর শেষে যাই আমি হিসাব করি। আমার ওখানে কয় টাকা উৎপাদন হইলো, কয় টাকা মুনাফা হইলো, কয় টাকা আয় হইলো, কয় টাকা ব্যয় হইলো। এগুলো আমি সব কিন্তু লিখে রাখতেছি আলাদা আলাদা ভাবে, কিন্তু সবগুলা লিখে রাখতেছি। তো এটাই হচ্ছে কালীন সারি। ধরো আমি হচ্ছে সেই 2010 সাল থেকে ধরো একটা উৎপাদন প্রতিষ্ঠান দিলাম। আমি 2010 সাল থেকে যদি ব্যবসা করি, আমার প্রত্যেক বছর কিন্তু এরকম হিসাব আছে। 10, 11, 12, 13 পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমার এই হিসাবটা আছে। আমি যদি আজকে চিন্তা করি যে আমি যখন ব্যবসা শুরু করছিলাম তখন আমার কিরকম আয় হয়েছিল, ব্যয়টা কিরকম হয়েছিল, আমার আলাদা করে কিন্তু খাতা থাকে। তোমার একটা খাতা হচ্ছে দিনের হিসাবের, একটা খাতা মাসের হিসাবের, একটা খাতা কিন্তু বছরের হিসাবের। তো আমি সেই খাতাটা বের করলেই কিন্তু দেখতে পারি যে আমার হিসাবের আয় ব্যয় কিরকম কি আছে। তো এই যে বছরের পর বছর যে আমাদের যে মানগুলা সাজানো থাকে সাল অনুপাতে, সেটার নামই হচ্ছে কালীন সারি। আর তোমার এখানে সালগুলো একদম সিরিয়ালি দেয়া থাকবে। একটা একটা মানে এখানে সিরিয়ালি দেয়া থাকবে, কোনোটা বাদ যাবে না। এই জন্যই এটার নাম হচ্ছে কালীন সারি। তাহলে আমার এখানে কিছু মান দেয়া আছে, একটা দেয়া থাকবে বছর, কালীন সারির মধ্যে একটা দেয়া থাকবে বছর, আর এখানে একটা মান দেয়া থাকবে, সেটা যে কোনো কিছু দেয়া থাকতে পারে, আয় দেয়া থাকতে পারে, ব্যয় দেয়া থাকতে পারে, উৎপাদন মুনাফা যে কোনো কিছুই দেয়া থাকতে পারে। ধরো বছর দেয়া আছে আমার 2007, 2008, 2009, 2010, 2013 পর্যন্ত দেয়া আছে। এখানে কিছু মান দেয়া আছে, ধরো 10, 20, 10, 15, 10, 20, 15, ধরো এরকম কিছু দেয়া আছে মান আমার। এখন এইগুলা এই মুক্ত হস্ত পদ্ধতি মানে হচ্ছে তোমার এটা বলবে মুক্ত হস্ত পদ্ধতিতে কালি গতিরেখা বা সাধারণ ধারারেখা অঙ্কন করো। এইটা কোনো ম্যাথ নাই, এটা হচ্ছে শুধু আমাদের গ্রাফে একটা চিত্র আঁকতে হবে। আর মুক্ত হস্ত মানে এটা হচ্ছে স্কেল ধরে না, নিজের হাত থেকে যেই পয়েন্টগুলো আমরা যোগ করব নিজের হাত থেকে ওইটা যোগ করব, এই জন্য এটার নাম হচ্ছে মুক্ত হস্ত রেখা। আর এটা যদি আসে তাহলে তোমাদের গ্রাফে আঁকতে হবে, এটা খাতায় কিন্তু হাতে আঁকলে হবে না। এই কালীন সারির মধ্যে যদি কোনো রেখা আঁকতে বলে, সেটা যেটাই হোক, আমাদের এখানে 4টা পদ্ধতি আছে, 4টা পদ্ধতির মধ্যে রেখা আছে। যদিও রেখাগুলা খুবই কম আসে, মানে রেখা আসে খুব কম, কিন্তু তারপরে যদি রেখাগুলা চলে আসে, তোমাদের প্রত্যেকটা রেখা ইয়েতে আঁকতে হবে, গ্রাফে আঁকতে হবে। খাতায় আঁকলে কিন্তু হবে না হাত দিয়ে। তোমাদের পরীক্ষার হলে তোমরা গ্রাফ চাইলে তোমাদের কিন্তু সেই গ্রাফের ব্যবস্থা হলে করে দেয়। তবে সব থেকে ভালো হয় নিজেরা নিয়ে যদি ঢোকা যায় তাহলে। তো এটা হচ্ছে আমাদের, যেহেতু এখন গ্রাফ নাই হাতে, আমরা একটু ইয়ে নিব। 0, x, y, ভূমি অক্ষে হচ্ছে বছর, আর লম্ব অক্ষে আয় ধরা হয়। তো এখানে দেয়া আছে 2007 থেকে 2007, 8, 9, 10, 11, 12, 13, 13। আর এখানে আমাদের মানগুলো দেব 10, 15 আর 20 দেয়া আছে। আমরা একটু ইয়ে করে নিই, 5 করে ব্যবধান নিই। 5, 10, 15, 20, 20। তো আমাদের প্রথমটা 2007 যখন, তখন হচ্ছে 10, এটা একটু মিলাই দাও এখন। এই যে 10, এই হচ্ছে 7, এগুলা গ্রাফে আঁকলে কিন্তু এটার বেকাতারা হওয়ার সুযোগ নেই। তোমরা প্রত্যেকটা 5 বর্গগরকে এক একটা সাল, এখানে প্রত্যেক 5 বর্গগরকে এখানে এটা লিখে নিবা যে ছক কাগজে ভূমি অক্ষে 5 বর্গগরকে এক 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 বছর ধরে, আর লম্ব অক্ষে প্রত্যেক 5 বর্গগরকে 5 ব্যবধান ধরে, মানে যেই অনুপাতে তোমরা ধরবা সেই অনুপাতে লিখে নিবা। ধরো এই একটা বিন্দু আমি পেলাম। তারপর যখন হচ্ছে 8, তখন হচ্ছে 20, এই যে আমার 20, এই যে এখানে একটা পয়েন্ট। তারপরে যখন 9, তখন হচ্ছে 10, এই একটা পয়েন্ট পেলাম। যখন 10, তখন 15, প্রত্যেকটা মিলিয়ে দাও, এই একটা পয়েন্ট। আর তারপর যখন 11, তখন হচ্ছে 10, 12, তখন 20, এই যে এটা দিকে চলে যাবে, এই যে একটা। আর যখন 13, তখন হচ্ছে 15, এই যে একটা বিন্দু। এখন এইগুলা স্কেল ধরে না, নিজের হাতে যোগ করে দিবা, এই জন্য এটার নাম হচ্ছে মুক্ত হস্ত পদ্ধতি। এই এইটার নামই হচ্ছে কালিক গতি রেখা। কা
কালিক গতিরেখা বা প্রবণতা রেখা। এক কালিক প্রবণতা রেখা বা গতিরেখা, একই কথা। তো এই হচ্ছে আমার মুক্তহস্ত পদ্ধতি শেষ। এত খুব ইজি। আমরা একটু চলে যাব আধা গড় পদ্ধতি। এই আধা গড় পদ্ধতিটা হচ্ছে এখানে অর্ধেক গড় করে একটা, ওখানেও বলবে আধা গড় পদ্ধতিতে প্রবণতা রেখা অঙ্কন করো। আধা গড় পদ্ধতিটাও মূলত রেখা আঁকার জন্যই বলে। আধা গড় পদ্ধতিতে প্রবণতা রেখা অঙ্কন করো। বছরটা দেয়া থাকবে, এখানে ধরো দেয়া আছে ব্যয় দেয়া আছে, এটা দেয়া আছে ধরো এটা দেয়া আছে এখানে। এটা দেয়া আছে মানগুলো। এখন আমার এখানে এটা দিয়া বলবে আধা গড় পদ্ধতিতে প্রবণতা রেখার অঙ্কন করো। এই আধা গড় পদ্ধতি মানে হচ্ছে দুইটাকে অর্ধেক করতে হবে। মানে দুইটাকে আমাদের একটা হচ্ছে প্রথম অর্ধাংশের একটা গড় বের করব, একটা হচ্ছে দ্বিতীয় অর্ধাংশের গড়। প্রথম অর্ধাংশের গড় বের করবো আর একটা দ্বিতীয় অর্ধাংশের গড়। এখন এই দুইটাকে অর্ধেক করতে হবে। তা আমি এখানে সাল নিছি 9টা সাল, 9টা সাল দেয়া আছে। এখন এই 9টা সালকে কিন্তু অর্ধেক করা যাবে না। আমাদের যদি 8টা সালে, ধরো আমি যদি একটা বাদ দিতাম এখানে, এই 8টা যদি বাদ দিতাম, তাহলে আমার এই পাশে থাকতো 4টা, এই পাশে থাকতো 4টা, 4টা 4টা করে আমি অর্ধেক করে এইটার একটা গড় বের করতাম, এইটার একটা গড় বের করতাম, দুইটা গড় বের করে তারপর আমি মানটা বের করতাম। এখন দেখো, যেহেতু আমার এখানে 9টা মান দেয়া আছে বিজোড় সংখ্যক, জোড় সংখ্যক হইলে এটা কিন্তু ইজি মাঝখানটা বের করা যায়, মানে দুইটা ভাগ করা যায়, অর্ধেক করা যায়। কিন্তু বিজোড় সংখ্যক সাল যদি থাকে তাহলে এটাকে তো আর আমার দুইটা ভাগ করা যাবে না। আমি যদি দুইটা ভাগ করি তাহলে এই পাশে চলে যায় 5টা, এই পাশে চলে যায় 4টা। আমি যদি এইদিকে আবার আগাই দিই তাহলে এইদিকে যায় 4টা, এইদিকে যায় 5টা। এটা কিন্তু মাঝখান হচ্ছে না। সেটার জন্য আমার কি করতে হবে, এখান থেকে গুণে সর্বপ্রথম মাঝখানে যে মানটা আছে ওইটাকে বাদ দিতে হবে। মাঝখানেরটা হিসাবের বাহিরে থাকবে, এটা একদম বাদ দিয়ে দিতে হবে। এটা হিসাবের মধ্যেই থাকবে না। তাহলে এইদিকে থাকে 4টা, এইদিকে থাকে 4টা, এই 4টা হিসাব করবো, মানে এইটা টোটালি বাদ, এইটা একদম বাট এটার আমাদের কোনো কাজে লাগবে না, এই মানটার আমরা কোনো কাজ করব না। এটা হচ্ছে বিজোড় সালের ক্ষেত্রে। জোড় সালের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, জোড় সালের ক্ষেত্রে তো ইজিলি মাঝখানটা চলে আসে, তখন তার কোনোটা বাদ দিতে হয় না। তো বিজোড় সালের ক্ষেত্রে যখন তোমরা আধা গড় বের করবা, তখন মাঝেরটা বাদ দিয়ে এইদিকে থাকবে 4টা, এইদিকে থাকবে 4টা। তো আমি এখন প্রথম অর্ধাংশের গড়টা যদি বের করি, তাহলে আমি এখানে এই 4টা যদি যোগ করে দিই, 20 যোগ 15 যোগ 25 যোগ 20/4, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ দিলেই হবে। তো এখানে আমার হয় কত, 20 20 40, 25 আর 15 40, 80। এটা তো 20 হবে 4 দিয়ে ভাগ দিলে। এটা আমাদের প্রথম অর্ধাংশের গড় বের হয়ে গেল। এখন আমরা চলে যাব দ্বিতীয় অর্ধাংশের গড়। এখানেও সেম, ওই মানগুলা যোগ করে দাও। তাহলে এটা হইল কত, 30 20 25, 30/4। তাহলে এটা হয় কত, 30 30 কত, 60 আর 20 80 আর 25 105। 105কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে এটা হয় কত, 25 26.25 হবে মনে হয়, 26.25। এই দুইটা মান আমি পেয়ে গেলাম এখানে। এখন আমার এই যে দুইটা মান আমি পেলাম, আমি দুইটা অর্ধেক করে দুইটা মান পেলাম। এখন এই দুইটা মান আবার কি করতে হবে, প্রথম অর্ধাংশের মাঝে লিখতে হবে, দ্বিতীয় অর্ধাংশেরও মাঝে লিখতে হবে। এখানে আমরা আধা গড়টা লিখবো, আধা গড়।
তো আমার এই মানটা প্রথম যে অর্ধাংশ এটার মাঝখানে লিখতে হবে। এখন মাঝখান করতে হলে দেখো আমার এখানে আবার হয়ে গেছে 4টা। যদি 3টা থাকতো, দুই পাশে 2টা বাদ যাইতো, মাঝখানে আমি লিখতে পারতাম। এখন এখানে কিন্তু আমার সাল হয়ে গেছে 4টা। এই 4টার আবার মাঝখানে লিখতে হবে। কালীন স্যারের ঝামেলাটাই হচ্ছে এখানে। তোমার অঙ্কগুলা কিন্তু ইজি, কিন্তু এই যে মাঝখানে মাঝখানে লিখতে হয়, এই মাঝখান ধরাটাই তোমরা ঝামেলা করো। তো এই 4টা মানের মাঝখানে যদি আমি লিখতেছি, তাহলে এই পাশে যাবে 2টা, এই পাশে যাবে 2টা। এই যে এই জায়গাটা হয়েছে আমার মাঝখান। এই ঘরগুলো তোমরা পেন্সিল দিয়ে করবা। যেহেতু আমার মাঝখান লাগছে, এটাকে পেন্সিল দিয়ে রাবার দিয়ে সুন্দর করে মুছে দিলে এখানে আমি ইজিলি মানটা লিখে দিতে পারবো 20। এই এটা কিন্তু এই 2টা সালের মাঝখানে হয়ে গেছে। 98 আর 99 এর মাঝখানে, এটা কিন্তু এই মাঝখানেই লিখতে হবে। চাইলেই তুমি 98-তে লিখতে পারবা না, আবার চাইলেই কিন্তু 99-তে লিখতে পারবা না, কারণ এইটাই 2টার মাঝখানেই লিখতে হবে। আবার এইটাও সেম, এই যে 26.25 এটাও কিন্তু এখানেও সেম। এই যে 4টার এই মাঝেরটা তো বাদই হয়ে গেছে। তো এই 4টার মাঝখানে, তাহলে 3 আর 4-এর মাঝখানে আমার এখানে হবে 26.25। এখানেও কিন্তু সেম। এগুলো হচ্ছে ঘরগুলাই, কালীন শাড়ি সবগুলা ঘর করবা আর পেন্সিল দিয়ে করবা। তাহলে এখন এই 2টা মান আমরা চিত্রে বসাই দিব। 0x y, ভূমি অক্ষে হচ্ছে x দ্রব্য, আর লম্ব অক্ষে কি লিখতেছি আমি এখানে, একটু আগে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য পড়াইছি, ওইটা ইয়ে হয়ে গেছে। এখানে হবে তোমার বছর, ভূমি অক্ষে বছর আর লম্ব অক্ষে আধা গড়। তো আমার এখানে বছরগুলো যদি লিখি, আমার এখানে কত 97 থেকে 5, 97, 98, 99, 2001, 2, 3, 4, 5। আর এইদিকে মান দেয়া আছে কত আমার, এই যে 2টা মান। এখানে কিন্তু আমার আধা গড় কিন্তু শুধু এই 2টা মান লাগবে, এখানে কিন্তু এই সবগুলা মান লাগবে না, শুধু 2টা মান, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 26। তাহলে আমি এখানে 10 করে ব্যবধান নেই, 10, 20, 30। এখানে তোমার ছক কাগজে এটা যদি, এগুলো তো ছক কাগজে আঁকতে হবে। 5 বর্গগড়কে একটা বছর, আবার এখানে 10 বর্গগড়কে 10 ব্যবধান নিয়ে নিবা, তাহলে হয়ে যাবে। তো আমাদের এখানে লাগবে হচ্ছে, দেখো আমার মানটা কোথায় লাগবে, দেখো একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 26। তাহলে 20 আর 30 মাঝখানে হবে 25। এই 25-এর একটু উপরে, এগুলো জাস্ট অনুমান করে দিয়ে দিলেই হবে 26.25 এখানে। এখন আমার একটা মান হচ্ছে 98 আর 99 এর মাঝখানে হচ্ছে 20। দেখো এই 98 আর 99 এই 2টার মাঝখান দিয়ে আমার হচ্ছে এই 20 যাবে, এই 2টার মাঝখান দিয়ে কিন্তু যাবে এই যে এখানে, এইটা হচ্ছে আমার একটা বিন্দু। এই আবার আরেকটা হচ্ছে 3 আর 4 এর মাঝখানে, এই যে 3 আর 4 এইটার মাঝখানে, এই যে 26টা যাবে হচ্ছে আমার এই 3 আর 4 এর মাঝখান দিয়ে। যে কোনো একটা সালের সোজা থাকলে তো সাল সোজা নিবা, যদি 2টার মাঝখানে থাকে তাহলে 2টার মাঝখান থেকে নিবা। এখন এই 2টা যোগ করে দাও, এইটাই হয়ে গেছে প্রবণতা রেখা। আদাগার পদ্ধতিতে প্রবণতা রেখা। এই রেখাটা কিন্তু সরলাকৃতির হবে, হয় ঊর্ধ্বগামী হবে না হলে নিম্নগামী। এটা দ্বারা বোঝানো হইলো যে এখানে মানে প্রথম দিক থেকে আস্তে 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 মানটা বাড়তেছে, মানে আমার এটা হচ্ছে বাড়তেছে, আর এখানে হচ্ছে যদি নিম্নগামী হয় তাহলে এটা আস্তে আস্তে কমতেছে। তো এই হচ্ছে আমার আদাগর পদ্ধতি। আমরা এখন চলে যাব চলমান গড় পদ্ধতি। এই চলমান গড় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের। চলমান গড় পদ্ধতি, এই চলমান গড় পদ্ধতির অনেকগুলা নাম। একটা হচ্ছে গতিশীল গড়, একটা হচ্ছে চলিষ্ণু গড়। এগুলা হচ্ছে চলমান গড়ের নাম। এগুলো একটা মনে রাখবো, যে গতিশীল গড় নির্ণয় করো, চলিষ্ণু গড় নির্ণয় করো, চলমান গড় নির্ণয় করো, এগুলো কিন্তু একই কথা, যেটাই আসুক। আর এই চলমান গড়ের মধ্যে আমাদের ভাগ হচ্ছে 2টা ভাগ। একটা হচ্ছে যদি সালের সংখ্যা, একটা হচ্ছে 3 বছরের চলমান গড়, একটা হচ্ছে 4 বছরের চলমান গড়। 3 বছরের চলমান গড় নির্ণয় করো, আর একটা হচ্ছে 4 বছরের চলমান গড় নির্ণয় করো। আমরা হচ্ছে এখানে 3 বছরেরটা দেখাবো। এটা হচ্ছে আমরা নিচে নিচে গড়গুলা করব। প্রশ্নটা দেয়া থাকবে হচ্ছে এইদিকে দেয়া থাকবে, আমরা এটা নিচে সাজায় নিব। বছর দেয়া আছে, এখানে কিছু মান দেয়া থাকবে। বছর দেয়া আছে, হুম, এই বছরটা দেয়াই থাকবে। এখানে ধরো দেয়া আছে মুনাফা।
এই মানগুলা দেয়া আছে এভাবে। এটা হচ্ছে আমি একটু হিসাবের সুবিধার্থে এরকম মানগুলা নিয়ে নিছি। তোমাদের ওখানে উল্টাপাল্টা মান দেয়া থাকতে পারে। তোমরা মুখে মুখে করতে না পারলে ক্যালকুলেটরে করে নিবা। তো আমার এখানে এই মানগুলো দেয়া আছে। আমরা এখন এখানে আমার লাগবে হচ্ছে ৩ বছরের চলমান গড়টা লাগবে। তাহলে আমাদের ৩ বছরের চলমান আগে সমষ্টি বের করব, সাথে সাথে গড় বের করব। তাহলে আমি এখানে লিখতে পারি ৩ বছরের চলমান সমষ্টি। আর এখানে আমরা বের করব ৩ বছরের চলমান গড়। গড়টা আমার লাগবে হচ্ছে গড়টা, গড়ের জন্য তোমার সমষ্টি বের করতে হবে। যখন তোমরা এগুলো ক্যালকুলেটরে হিসাব করবা, ক্যালকুলেটরে হিসাব করলে তোমার ৩টা ধরবা, ৩টা ধরে আগে হচ্ছে সমষ্টি লিখে ৩ দিয়ে ভাগ দিয়ে দিবা। আর আমাদের ৩ বছরের চলমান সমষ্টি মানে হচ্ছে এখানে প্রথমে ৩টা বছরের মান যোগ করতে হবে। আর এই ৩টা বছরের মান যোগ করে এই ৩টা বছরের মাঝে লিখতে হবে। তাহলে এটা হয় কত? ৫ আর ৪ ৯, ৯ ৬ ১৫, ১৫০। এই ৩টা মান যোগ করলে হয় কত? ১৫০। এই ১৫০ আমার কিন্তু আবার এই ৩টার মাঝখানে লিখতে হবে। তার মানে উপরে একটা বাদ যাবে, নিচে একটা বাদ যাবে। এই যে দ্বিতীয়টার মাঝখানে এটা হয়ে যাবে ১৫০। এটাকে যদি ৩ দিয়ে ভাগ দেই তাহলে হয়ে যাবে ৫০। এটা একসাথে। এটা তো ক্যালকুলেটরে হিসাব করে সাথে সাথে ৩ দিয়ে ভাগ দিয়ে মানটা এখানে লিখে দিবা। তারপরে আমাদের কাজ হচ্ছে উপর থেকে আমরা একটা বাদ দিব আর নিচ থেকে একটা এড করব। মানে প্রত্যেকবারই তোমার ৩ বছর করে ধরবা, উপর থেকে একটা বাদ, নিচ থেকে একটা এড। আবার উপর থেকে একটা বাদ করতে হবে, নিচ থেকে একটা ধরতে হবে। এভাবে চলতে থাকবে। এজন্য এটার নাম হচ্ছে চলমান গড়। তো এখন এই প্রত্যেকটা ইয়ে করো। তো আমার এখানে ৫০ এখানে বাদ দিব আমি, ৩০ এড করব। তাহলে এটা হবে কত আমার? ১৩০। ১৩০কে ৩ দিয়ে ভাগ দিয়ে দিবা, যা হয়। তারপর এখানে আবার এই ৪০ বাদ দিয়ে আমরা ৭০ হচ্ছে এড করব। তাহলে আমার এখানে হবে কত? ১৩০, ৩০, ১৬০। এটাকে ৩ দিয়ে ভাগ দিয়ে দিবা। এই ৬০ বাদ দিয়ে আমরা হচ্ছে ৪০ এড করব। তাহলে এটা হবে ১৪০। আবার ৩০ বাদ দিয়ে ৫০ এড করব। এটা হবে ১৬০। এখন এগুলার সবগুলাকে ৩ দিয়ে ভাগ দিলে যেই মানগুলা হবে সেটাই হচ্ছে আমার ৩ বছরের চলমান গড় হয়ে যাবে। ১৩০কে যদি ভাগ দেই ৩ দিয়ে তাহলে হবে কত? ৪৩.33, 43.3। ১৬০, এটা হচ্ছে 53.3। এটা হচ্ছে 46.67। তাহলে এটা আমরা 46.7 লিখতে পারি। আর ১৬০কে যদি ইয়া করি তাহলে এটা হচ্ছে 53.3। এই তো, এই আমার ৩ বছরের চলমান গড় হয়ে গেছে। দেখো উপরে একটা খালি রয়েছে, নিচেও একটা খালি রয়েছে। তার কারণ হচ্ছে আমি একটা ধরতে একটা বাদ দিতে যাই। ধরো এইটা আমি ধরলাম, এটা বাদ দিয়ে এটা যখন ধরলাম আমি এখানে লিখলাম। এখন এই ৭০ যদি বাদ দিতে যাই, নিচে তো আমার কোনো কিছু নাই। তার মানে এখানে আমার লেখারও কোনো কিছু নাই। এজন্য একটা খালি থাকবে। এই কিন্তু ৩ বছরের চলমান গড় কিন্তু বের করা শেষ। এই শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ৩ বছর মানে ৩টা সাল ধরতে হবে। আর ৩টা সালের যে লেখা মানটা যে লিখবা তোমরা যোগ করার পরে, সেটা ৩টার মাঝখানে লিখতে হবে। এটাই হচ্ছে মেইন। তারপর আমি একটা বাদ দেবো, একটা ধরবো, একটা বাদ দেবো, একটা ধরবো। এটা চলতে থাকবে। এজন্য এটার নাম হচ্ছে চলমান। এটা গেল হচ্ছে ৩ বছরেরটা। আমরা এখানে দিব একটা হচ্ছে ৪ বছরের। একটা আসে ৩ বছরের আর একটা হচ্ছে ৪ বছরের চলমান গড়, বা এটার নাম চলিষ্ণু গড়ও দিয়ে আসতে পারে। চলিষ্ণু গড় মানে ঘাবড়ানোর কিছু নাই। যদি গতিশীল গড়ের কথা বলে সেটাও কিন্তু একই কথা। আর এই ঘরগুলা তোমরা ইয়ে দিয়ে করবা, পেন্সিল দিয়ে করবা। তাহলে তোমাদের এটা ইয়ে হবে। মানে ওই আমাদের এই মাঝে কিছু হচ্ছে দাগের উপরে উপরে কিছু মান লিখতে হয়, তো তখন হচ্ছে এগুলো তোমাদের ওই ইয়ে করতে সুবিধা হবে। হুম। বছর দেয়া আছে, এখানে উৎপাদন দেয়া আছে। তো এখানে উৎপাদন দেয়া আছে ৩০। ধর এই মানগুলো দেয়া আছে। এখন আমাদের এটা হচ্ছে ৪ বছরের চলমান গড়। তাহলে এই ৪ বছরের চলমান গড়ে আমাদের গড় একটা বেশি লাগবে। ৩ বছরে গড় লাগে ৪টা, ৪ বছরে গড় লাগবে ৫টা। আমরা প্রথমে এখানে ৪ বছরের চলমান সমষ্টি বের করব। চলিষ্ণু সমষ্টি। আর এখানে বের করব
বলো। ভাই একটা ভাই পরিসংখ্যানে ভাই কেমনে সিস্টেমেটিকলি ভাই কম সময়ে কইরা ফাঁস করেন যে ভাই এটার একটা টুকলা দেন ভাই, সব আওলাই লইছি ভাই। কম সময় পড়ে পাশ করার জন্য তো আমি কোনো প্রথমেই বললাম তোমাদের ওই যে করতে হবে, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় আর হচ্ছে সপ্তম অধ্যায়, এই 3টে অধ্যায় ভালো করে পড়ো, প্রথম, ভাই তৃতীয়, সপ্তম। ভাই একটু টাইপটা দেন ভাই, আমি আপনার ছবিটি পাঠামু ভাই, বইয়ের সূচির একটু টিক টিক দিয়ে দিলেই ভাই সব করে শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে তোমাদের যেহেতু 4 বছরের 40 দেয়া আছে, তার মানে এখানে হচ্ছে 4টা বছরের মান যোগ করো। 4 বছরের মানটা হচ্ছে যোগ করো। তারপর 4 বছরের মান যোগ করে এটা হচ্ছে আবার 4 বছরের মাঝামাঝি লিখতে হবে। 4 বছরের মানটা যোগ করে 4 বছরের মাঝামাঝি লিখতে হবে। তো এটা হচ্ছে 30, 20, 30, 50, 4টা যোগ করো। 4টা যদি যোগ করি তাহলে 30 আর 20, আর 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 কত 13। এখন কথা হচ্ছে এই যে 4টা মান আমি যে যোগ করে লিখবো, এই 4টা মান 4টা সালের মাঝখানে লিখতে হবে। আর সেটার জন্য আমার যেটা করতে হবে, এই যে উপরে 2টা যাবে নিচে 2টা যাবে, এটা কিন্তু এই যে 2টা সালের মাঝখানে পড়ে যাবে। 3 বছর এটা যেমন একটা সালের সোজা আছে, 4 বছর এটা কিন্তু একটা সালের সোজা আসবে না, এটা কিন্তু 2টা সালের মাঝখানে আসবে। তাহলে এনে হইল কত, 5 5 10 আর 3 13, 130। এই 130 হচ্ছে আমার এই দাগের উপরে। এটা যদি পেন্সিল দিয়ে লেখো তাহলে আমার এইটা ওই পেন্সিলটা মুছে দিয়ে এখানে লিখে দিবা, তাহলে হয়ে যাবে 130। এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, 130কে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে যেটা হয়। হুম। তো তোমার এটা হচ্ছে 130কে 4 দিয়ে ভাগ দিয়ে এখানে মানটা বসাই দিবে। এখন এখানেও সেম, এই উপরে একটা বাদ দিবা, নিচ থেকে একটা অ্যাড করবা, 4টা করে। তাহলে আমার উপরে 30 বাদ দিয়ে নিচে যদি 30 অ্যাড করি, এটা আমার ওই 130ই থাকে। আবার উপরে এই একটা বাদ দিবা, নিচ থেকে একটা অ্যাড করবা। এটা কিন্তু একটা যদি লিখতে পারে তাহলে বাকিগুলো সব ওই নিচে 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 নিচেই হয়ে যাবে, প্রথমটা ঠিকভাবে ধরতে পারলেই হলো। তাহলে আমরা হলে 20 বাদ দিয়ে এখানে হচ্ছে 60 অ্যাড করব। তাহলে অ্যাড করতেছে 40, 130 আর 40 যোগ করলে হয় কত, 170। এই আবার 30 বাদ দিব, 20 অ্যাড করব, তাহলে এটা হবে 160। 50 বাদ দিব, 40 আমরা এটার সাথে অ্যাড করতেছি, তাহলে এটা হবে 150। এখন এই প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ দাও, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ। যখন 3 বছর হবে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, যখন 4 বছর হবে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ। তাহলে এটা হইলো কত আমার, 32.5। 32.5 এটা গেল। তো এটাও হবে আমার 32.5। 32.5। 170কে যদি 4 দিয়ে ভাগ দিই, 170 ভাগ 4, এটা হয় কত, 42.5। 42.5। 160, 40, 150, এটা হবে 37.5। ভাই অষ্টম অধ্যায়টা কি থেকে কি কিছু আসবো? অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, প্রতি বছর আসে না যদি, ওখান থেকে একটা থাকা, ওই যে বাংলাদেশের সরকারি পরিসংখ্যান থিওরিক্যাল, তো ওটা থেকে একটা প্রশ্ন আসার মতো আসে। ওখান থেকে একটা প্রশ্ন পড়লে হয়তো তোমাদের থিওরি একটা কমন পড়ে যাবে। এই তো এখন দেখো, আমাদের এখানে এই যে মানগুলা, প্রত্যেকটা মান কিন্তু 2টা সালের মাঝে 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 আছে। এই 2টা সালের মাঝখান থেকে যে কোনো একটা সালের সোজা আমাদের মানটা নিতে হবে। মানে 2টা সালের মাঝখান থেকে যে কোনো একটা সাল বরাবর এই মানটা নিতে হবে। এই জন্য আমাদের এখানে কি করতে হবে, কেন্দ্রীয় গড় বের করতে হবে। কেন্দ্রীয় গড়। কেন্দ্রীয় গড় মানে হচ্ছে এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে এই আবার 2টার মাঝখানে এখানে লিখে দিবা। তাহলে এইটা 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটা আমার এটাই হবে 32.5। আবার হচ্ছে এইটার সাথে এইটা যোগ, মানে এখানেও আবার একটা বাদ দিয়ে একটা যোগ করবো, এখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। 32.5 আর 42.5, 32.5 যোগ 42.5 ইকুয়াল ভাগ 2, ভাগ 2। তাহলে হয় কত আমার, 37.5। এটা হবে 37.5। আবার এখানেও তোমার এই যে আবার এই 2টা যোগ, 42.5 যোগ